জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেব একমত নই, এটা আমি একমত নই। হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে জামাত ইসলামী আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিক ভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমোনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জৌনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলো আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এখন মনে করেন 13ই মে আপনি বলছেন, সেটা বলছি না, কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে। যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে, এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে।
কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না, হ্যাঁ বলবে না কেন? বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে, কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি। দেলোয়ার হোসেন সাইদী সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদী সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোন মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাস, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাস, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদী যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদী সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদী সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদীর আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে, কিন্তু আবুল আলা মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। তবে আমি আবারও বলছি, চরমনাই হোক, জামাত হোক, মজলিস হোক, তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক, এটা আমি চাই। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 24শে গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা, নাকি একজন আরেকজনের বিরুদ্ধে, যারা 24-এর সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করেন, তারা একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন? এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে, কোথায় হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আমাদের সঙ্গে আজকে আছেন। তাকে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের সময় দিয়েছেন, তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ডক্টর শফিকুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো থাকছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নামেই যার পরিচয়। আলাদা করে তার সম্পর্কে শুধু এটুকুই বলার আছে, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন। সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি, তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আপনার কাছে কি মনে হয়, এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন, এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য? রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য। সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে, আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে। এটা আমার 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে, আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয়
যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। ওকে, এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে, আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন, যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইজ আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি, আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু, এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয়। ভারতের সাথে আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কনফ্লিক্টে দেখতে পাচ্ছি। ভারতের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না, এইটা একটা অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো, এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত। আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার এখন দায়িত্বে আছেন, আমি ক্ষমতায় বলবো না, এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্বে আছেন। উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে, তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে? সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা। আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে। চুক্তি সম্পাদন হয়েছে 2টা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে। সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু 2টা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই, ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট। এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে। যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন, আমরা কিন্তু A to Z বলেছি নো, এটাই সরকারের ফাংশন হওয়া উচিত। এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে, সেখানে আমরা বলেছি যে এইটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে, বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স এর জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না, একটা ভালো ইলেকশন হবে না, এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। দুটি বিষয়, রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। আপনি এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইউনূস সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা? আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস। আমি যথেষ্ট স্বাধীন মনে করি না। যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে, সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক। যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে? নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড, আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে? ইউনূস সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে, তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি, আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন। হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ, সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে,
কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে। রাইট, অ্যাপিলেট ডিভিশন। এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে আপাতত। ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না। ওকে, আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এনায়েতুল আব্বাসী সম্পর্কে। এনায়েতুল আব্বাসী সম্পর্কে যতই আপনি বলবো কিংবা আমরা ভাবনা চিন্তা করব, উনি সেই ভাবনা চিন্তার বাইরে। এনায়েতুল আব্বাসী কিছুদিন আগে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কিছু কটূক্তি করে মন্তব্য করছিলেন যে মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গেছে, এবং মিজানুর রহমান আজহারিকে যে কাফের ফতোয়া দিয়েছিলেন তারও একটি কারণ আছে। মিজানুর রহমান আজহারি বলছিলেন যে নবীজির সিক্স প্যাক মানে নবীজির এই বডিটা একদম ওই যে যারা কুস্তি খেলে ওই ওনাদের মতো, এটাই মিজানুর রহমান আজহারি নাকি বলছে। সেই পরিপ্রেক্ষিতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওনাকে কাফের ফতোয়া দিয়েছিলেন। খুবই ভালো কথা। কিন্তু বর্তমানে এসে মানে এর আগে 5ই আগস্টের আগে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর এত বড় বড় হুঙ্কার আমরা দেখতাম না। এখন বর্তমানে মানে চাপ নাই, কারো চাপ নাই, এনায়েতুল আব্বাসীর উপর কোনো দলের চাপ নাই। সেই কারণে উনি যেই দল পাইতেছে, যে দল ওনার সামনে আসতেছে, সেই দলকেই উনি ধুয়ে দিচ্ছে। আপনি বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, যে কোনো দলকেই উনি ধুয়ে দিতেছে। তো এই যে ধোয়াধুয়ির যে ব্যাপারটা, যে কোনো দলের দোষ ধরা, অবশ্যই প্রত্যেকটি দলের দোষ অবশ্যই আছে, কিন্তু সেই দোষগুলোকে এমনভাবে ধরা, আমার মনে হয় যে উনি ছাড়া আর কেউ ধরে না। তো 5ই আগস্টের আগে এই দোষগুলো তো কোনোদিন আওয়ামী লীগের তা ধরতে পারেননি উনি তো এখন যেই পরিমাণ দোষ ধরতেছে মানুষের, এই দোষগুলো তো আগে ধরতে পারেনি। আগে ওনার এই প্রতিভাগুলি কোথায় ছিলেন সাধারণ মানুষ জানতে চায়। তো আপনার একটু মতামত করে আপনি জানান যে এনায়েতুল আব্বাসী কি আপনি বুঝতে পারেন আসলে ওনার কথার ধরন, কিংবা উনি কি কথা বলতেছেন, বা ওনার মানে কোনো বোঝার মতো কোনো লাইন নেই ওনার কথাবার্তা। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।